ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যারা ক্লাসটি দেখবেন সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় আপনাদের ইউনিট 11-এর লেসন 3 নিয়ে। মূলত এটি নবম শ্রেণী, দশম শ্রেণী অথবা এসএসসি দাখিল সকল শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। আজকের এই পার্টটি যে পয়েন্ট থেকে আমরা সচরাচর কমন পেতে পারি বা এখান থেকে আমরা কমন পেয়ে যাব প্রশ্নগুলো। যে কোনো পোয়েম থেকে যদি প্রশ্ন হয় তাহলে এখান থেকে একটা নিশ্চিত থাকেন যে এই জায়গাটা থেকে আমাদের একটি প্রশ্ন সরাসরি কমন করবে। আমরা মূলত একটা বিস্তারিত খুঁটিনাটি বিষয়গুলো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। ঠিক আছে, যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে শুনতে পাচ্ছেন ঠিকঠাক মতো? জি স্যার। হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। চলেন আমরা আলোচনাটা শুরু করি। দ্য ফ্রেন্ডস অফ ডি, দ্যাট মিনস ডি হচ্ছে একটা নাম, একটা নদীর নাম। ডি নদীর বালুচর বলা হচ্ছে ফ্রেন্ডস। আমরা ফ্রেন্ড মানে জানি কি বালি, তাই না? ফ্রেন্ড শব্দটির অর্থ হচ্ছে হ্যাঁ বালি। স্যার। তাহলে ডি নদীর বালুর চর অথবা যে কোনো একটা নদীর বালুর চরকে ধরা হচ্ছে। লিসেন টু দ্য পোয়েম, রিড ইট অ্যালাউড ইন গ্রুপস। শুনতে হবে এবং গ্রুপে আলোচনা করতে হবে, জোরে জোরে পড়তে হবে। বাট আমাদের তো সেটা প্রয়োজন হচ্ছে না এখন। আর এখন আমাদের যেটা প্রয়োজন হচ্ছে এখান থেকে আমাদের কিছু প্রশ্নের প্রস্তুতি নিয়ে রাখতে হবে যাতে করে আমরা পরীক্ষায় কমন পেতে পারি। তো দৃশ্যটা যদি আমরা দেখি, একটা দৃশ্য আছে, এটা আপনার 30 সেকেন্ড দৃশ্যটা নিয়ে ভাবেন। তারপরে আপনাদের আমি একটু কথা বলতে দিব বা আপনাদের কাছ থেকে জানতে চাবো, জাস্ট 30 সেকেন্ড। ওকে ঐশ্বর্য, দৃশ্যটা দেখার পরে আপনার কাছে কি মনে হচ্ছে? স্যার এটা একটি গ্রামীণ সচিত্র স্যার, গ্রামের। গ্রামের চিত্র। জি ওকে, স্যার। ঠিক আছে। আপনার বাসাতেও খুব সুন্দর ঝিঝি পোকার ডাক হচ্ছে, আমরা পাচ্ছিলাম। জি স্যার। হুম। আর কিছু বলা যায় ছবিটার সম্পর্কে? জি স্যার, নদীর পাশ দিয়ে স্যার গরুর গাড়ি যাচ্ছে। তারপর স্যার মাঠ আছে, মাঠে স্যার ফসল হচ্ছে স্যার, এগুলোই। ওকে ফাইন, ভেরি গুড। ফারাবির কাছে কি মনে হচ্ছে? স্যার আমার কাছে এটা একটা গ্রাম মনে হচ্ছে। এই তো, এখানে হচ্ছে কি নদী রয়েছে, আর এই যে স্যার গরু গাড়ি, এটা হচ্ছে কি মাল নিয়ে যায়। ওকে তাসিন। স্যার এটা একটা গ্রামীণ দৃশ্য। গ্রামের মাঝ দিয়ে একটা নদী বয়ে গেছে, আর নদীর দুপাশেই ব্যস্ত মানুষ। এক পাশে দেখা যাচ্ছে গরুর গাড়ি, আবার আরেক পাশে দেখা যাচ্ছে গ্রামের মানুষ ফসল নিয়ে যাচ্ছে। এই সব কিছু মিলে এখানে একটা গ্রামীণ চিত্র ফুটে উঠেছে। ওকে ভেরি গুড। নেক্সট, রাফা। স্যার এটা একটা গ্রামীণ দৃশ্য। এই এখানে একটা নদী দেখা যাচ্ছে, নদীর এক পাশে ধান ক্ষেত এবং এক পাশে ঘরবাড়ি দেখা যায় এবং এক পাশে হচ্ছে পাহাড়। ওকে, ঠিক আছে। ধান ক্ষেত তো আমি দেখতে পাচ্ছি না, কোনটাকে ধান ক্ষেত মনে হচ্ছে এগুলো? স্যার মানে ক্ষেত। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। অরণ্য, লাস্ট ওয়ান। স্যার ওইটা একই কথা, মানে ভিলেজের দৃশ্য, পাহাড় একই দেখছে, ডিফারেন্ট কিছু দেখছি না স্যার। নতুন কিছু আপনার চিন্তায় আছে? না স্যার। ওকে, চলুন আমরা শুরু করি আলোচনাটা। আর শুরুতে আমরা কবি সম্পর্কে জেনে নেই। চার্লস কিংসলে। কারণটা হচ্ছে চার্লস কিংসলে। তিনি মূলত ইউনাইটেড কিংডমের একজন কবি, যিনি জন্মগ্রহণ করেছিলেন জুনের 12 তারিখ 1819 সালের দিকে। তার মানে 100 বছর আগে। এখন তো আমাদের 2000 চলছে, ও বাবা, অনেক। 100 বছর অনেক আগে জন্মগ্রহণ করেছিলেন। উনি মূলত চিলড্রেনদের নিয়ে লেখালেখি করেন। মোটামুটি আপনাদের যে কবিতাগুলো নেওয়া হয়েছে এটা চিলড্রেন রিলেটেড। আর ওনার নামের শুরুতে কিন্তু আরেকটি শব্দ আছে, সেটা হচ্ছে রেভারেন্ট চার্লস কিংসলে। উনি কিন্তু মন্ত্রীও ছিলেন, জানেন? উনি শিক্ষিত মন্ত্রীদের মধ্যে আমরা একটা মন্ত্রী পেলাম আর কি, যিনি রাইটার এবং মন্ত্রী, ঔপন্যাসিক এবং কবি। এই মোটামুটি হচ্ছে আমাদের এই কবি সম্পর্কে একটু বিস্তারিত তথ্য। চলুন, আমাদের মূল টার্গেট হচ্ছে আজকের কবিতাটি দ্য সেন্স অফ টি। আর আপনারা যে বর্ণনাটা করেছেন মোটামুটি ভালোই করেছেন। আপনারা চোখ দিয়ে যা দেখেছেন তাই বলেছেন, কিন্তু আপনাদের থার্ড আই কিন্তু ওপেন হচ্ছে না। দ্যাট মিনস তৃতীয় চোখ, দ্যাট মিনস মনের চোখটা কিন্তু আপনাদের উদয় হচ্ছে না। এটা খুব দরকার। হ্যাঁ, যে কোনো একটা ছবিকে নর্মালি যেরকম ছবি দেখবেন সেরকম ভাবে ভাববেন না, একটু ভিন্ন ভাবে তার গভীরে ঢোকার চেষ্টা করবেন, তাহলে খুব সহজ হয়ে যাবে। আমাদের প্রথমেই যে বিষয়টি বলা হচ্ছে কবিতায়, ও ম্যারি, গো অ্যান্ড কল দ্য ক্যাটল হল। ম্যারি নামে একটা মেয়েকে বলছে, ও ম্যারি,
অথবা ডাক দিচ্ছে, এই মেয়েদি যা, আর ডেকে নিয়ে আয় পশুগুলোকে। ঠিক আছে, টনটা এমন ভাবে ব্যবহার করেছে যে খুব ক্লোজ রিলেটেড টন, যে টনটা সচরাচর মা বাবা ব্যবহার করে বা হচ্ছে পরিবারের লোকজন ব্যবহার করে। বলছে যে মেরি যাও গরুগুলোকে বা পশুগুলোকে, ক্যাটল পশুর পাল হচ্ছে, সেগুলোকে ডেকে নিয়ে আসো। এরপরে দেখেন দুটো লাইন কিন্তু ডাবল করেছে, রিপিট করেছে। আমরা জানি যে যখন কোনো কবিতার লাইন রিপিট করা হয় তখন তার উপর এমফেসিস প্রদান করা হয়, বুঝতে পেরেছেন? জোরারোপ করা হয়। এই জিনিসটা জানেন, মনে আছে এটা? না স্যার। আচ্ছা, কবিতায় যখন যে কোনো লাইন রিপিট করা হয় তার উপরে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এবং আহ, আমরা গত বছর যে স্টপিং বাই উডস অন স্নো ইভিনিং ফ্রস্ট, রবার্ট ফ্রস্টের যে কবিতাটা পড়েছিলাম সেখানে কিন্তু আমরা দেখেছিলাম অ্যান্ড মাইলস টু গো বিফোর এ স্লেপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর এ স্লেপ। ঠিক আছে, তখন কিন্তু অর্থটা চেঞ্জ হয়ে গেছিল। ঠিক এরকমই এখানেও একটু ডিপে যাবে, গভীরে যাবে অর্থটি। অ্যান্ড কল দ্য ক্যাটল হোম, আবার বলছে পশুগুলোকে ঘরে নিয়ে আসো, মানে ডেকে নিয়ে আসতে বলছে। অ্যান্ড অ্যান্ড দ্য ক্যাটল হোম, যা যা, এরকম করে হয়তো বা আমরা পরে বা বলতে পারি, ডেকে নিয়ে আয় পশুগুলোকে। অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডে, ডির বালুচর থেকে বা ডি নদীর ওপার থেকে, ডি নদীর পাশে যে হচ্ছে ক্যাটল গুলো আছে সেগুলোকে ওর যে তীরে আছে সেখান থেকে নিয়ে আয়। দ্য ওয়েস্টার্ন উইন্ড ওয়াজ ওয়াইল্ড এন্ড ট্যাঙ্ক উইথ ফর্ম। এইটুক জায়গায় যদি আমরা একটু আলোচনা করে নিই, তারপরে পরের লাইনটি দেখছি। কবিতার শুরুতে মূলত একজন মানুষ মেয়েকে পশুদের ঘরে আনতে বলছে। সচরাচর আমাদের এটা একটি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা ভাবি, সেক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারবো যে আপনারা তো গ্রামে ওভাবে বড় হননি, কখনো কখনো কি গরু ছাগল নিয়ে আসছেন মাঠ থেকে ঝড়ের দিনে? না স্যার। এটা কারোরই হয়নি, আমাদের সৌভাগ্য হয়েছিল বা আমরা করতাম আর কি ছোটবেলায়। দেখুন খুব ঝড় উঠছে, বাতাসে একদিক দিয়ে নিয়ে যাচ্ছে, বুঝছেন? ওর এগেনিস্টে দৌড় দিয়ে গাছ মনে করেন ভেঙে পড়ে যাচ্ছে, দৌড় দিয়ে ধুলোবালি উঠছে, তার গরুর যে বাধা ছিল, যেখানে বাধা থাকে সেখানে খুলে দেওয়া হতো খালি একবারে গলার কাছে অথবা হচ্ছে রশির শেষ প্রান্তে, ওটা খুলে দেওয়া হতো। গরু এক দৌড় দিয়ে বাসা চলে আসতো। মনে করেন যে আমি আসতে পারি নাই, হয়তো কারো কারো বাসায় ঢুকে পড়েছি, তখন বৃষ্টি চলে আসতো, ঝড়টা প্রলয়ঙ্করী ঝড়, ওয়েস্টার্ন পশ্চিমা বাতাস যেটাকে আমরা বলি। ঠিক আছে, ঠিক সেম এরকম একটি কবিতা আমাদের বাংলা সাহিত্য আছে। আহ, ওইটা কবিতাটা এরকম, আমি একটু খালি কানেক্ট করে দিই, আমার ছোট্ট করে মনে আছে। শোনো মা আমিনা, রেখে দে রে কাজ তোরা, করে মাঠে চল। তারপর ওই এই বর্ণনাগুলো আছে। আমার কাছে যেটা মনে হয় যে যিনি ওই কবিতাটি লিখেছেন বাংলায়, উনি হয়তো এই কবিতাটি পড়ে এখান থেকে অনুপ্রাণিত হয়ে বাংলায় ওটাকে নিজের মতো করে ট্রান্সলেট করে নিয়েছেন। বুঝতে পেরেছেন? সেটাই কারণ। এখন শুধু দেখতে হবে যে ওই কবিতাটা আগের লেখা না এই কবিতাটা আগের লেখা, এই সালটা শুধু আমাদের একটু বের করতে হবে, দেখে আমি পরবর্তীতে অ্যানালাইসিস আপনাদের সেটা দিয়ে দিব। The western wind was wild and dank with foam. পশ্চিম বায়ু খুব ধেয়ে আসছে আর ফেনাই সিক্ত। বুঝতে পেরেছেন? ফেনাই সিক্ত বলতে মূলত বোঝানো হচ্ছে যে যেহেতু নদীর কাছে ডি, তো ওখানে যখন বাতাস হয় তখন নদীর কি উত্তাল হয়ে যায় না, ঢেউ আসে না বড় বড়, সেটাই হচ্ছে ফেনা সহকারে, মানে ভেজা ভেজা আছে আর কি। And all alone went she, এবং একাই মেরি বেরিয়ে পড়ল। তাহলে প্রথমে এখানে ইনভার্টেড কমা আছে প্রথম 4 লাইনে, তার মানে এই প্রথম 4 লাইনে তাকে কমান্ড করা হয়েছিল বা অর্ডার করা হয়েছিল যে যা তুই গরুগুলোকে নিয়ে আয়। এই অনুরোধটা বারবারই করা হয়েছে, মানে যেতেই হবে, যেতে বাধ্য। এই জন্য কিন্তু বারবার বলা হচ্ছে অ্যান্ড কল দ্য ক্যাটল হোম, অ্যান্ড কল দ্য ক্যাটল হোম, প্রায় 3 টাইমস বলা হয়েছে এই 4 লাইনের মধ্যে। 3 টাইমস তাকে বলা হয়েছে। দ্যাট মিনস হয়তো এমনটিও হতে পারে যে সিচুয়েশনটা এমন ছিল মেরি যেতে চাচ্ছে না বা তার যেতে ভালো লাগছে না, কিন্তু তাকে যেতেই হবে। 3 টাইমস যখন বলেছে তখন কিন্তু তার প্রতি এমফেসিসটা অনেক বেড়ে গেছে। মূলত এই জায়গাটাতে খেয়াল রাখবেন, আমরা যখন বিলাপ করি, বিলাপ করা বুঝেন, শোক করা কোনো বিষয়ে,
এইখানে যদি আপনি ভালো রিডার হন, যখন দেখবেন যে কোনো লাইন 2 টাইমস 3 টাইমস গেছে, রিপিট করেছে, তখনই আপনাকে বুঝতে হবে এখানে ভিন্ন কোনো বিষয় রয়েছে। এই যে আলোচনাটা শুরু হলো বা স্টোরিটা শুরু হলো এই কবিতাটার শুরুতেই কিন্তু আমরা একটা সুখ এর ছাপ পেয়ে যাচ্ছি। প্রথমত আপনি যদি পুরো কবিতাটা না পারেন সেটা বুঝতে পারবেন না, কিন্তু কবি কিন্তু এগুলো ক্রিটিক্যালি এখানে ইন্টার করেছেন, ঢুকিয়ে দিয়েছেন। বুঝতে পেরেছেন? এতটুকুই 4 লাইন ক্লিয়ার হয়েছে? জি স্যার। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। ওকে, ভেরি গুড। এরপরে আসেন, আমরা যেটা দেখছি এই লাইনটা আবার আমরা রিপিট করবো। দ্য ওয়েস্টার্ন উইন্ড ওয়াজ ওয়েস্ট, তার মানে পশ্চিমা বাতাসটা কি মানে একটু ওয়াইল্ড। ওয়াইল্ড বলতে আমরা যেটা কি সচরাচর বন্য পশু প্রাণী বা হচ্ছে উচ্ছৃঙ্খল এরকম কিছু আমরা বুঝে থাকি। তার মানে ক্ষিপ্ত হয়ে আছে, পশ্চিমা বায়ু এলোমেলো ভাবে বাতাস দিচ্ছে, দ্যাট মিনস জোরে ঝড় আসলে যে বাতাসটা হয় সেটাকে আমরা ওয়াইল্ড উইন্ড বলতে পারি। ট্যাঙ্ক উইথ ফর্ম, যেটা ভেজা ফর্মে, ভেজা, ঠিক আছে। অ্যান্ড অল অ্যালং ওয়েন্ট শি, এবং শেষ একাই গেল, এই মেরি একাই গেল। মূলত আবহাওয়া ছিল প্রতিকূল নাকি অনুকূল বলেন তো এনিওয়ান? মূলত এখানে প্রতিকূল পরিবেশ বা আবহাওয়ার কথা বলা হচ্ছে। প্রতিকূল মানে হচ্ছে বৈরী আবহাওয়া, যেটা আমাদের সাথে যায় না, যেটা আমাদের জন্য ক্ষতিকারক হতে পারে, সেটা হচ্ছে প্রতিকূল পরিবেশ। আর অনুকূল হচ্ছে যেটা আমাদের সহনশীল পরিবেশ, আমাদের সাথে অ্যাডজাস্ট হয়। ক্লিয়ার? তাহলে এখানে আবহাওয়া ছিল প্রতিকূল পরিবেশে ছিল, এবং একা এক মেয়ে এই অবস্থায় বের হয়ে বিপদের আভাস দিচ্ছে যে মেয়েরই একাই যে এই অবস্থানে বের হয়ে যাচ্ছে, এটা হয়তো বিপদ ডেকে নিয়ে আসতে পারে, অথবা নির্ঘাত একটা বিপদের সম্ভাবনায় রয়েছে। এরপরে আসছেন, দ্য ওয়েস্টার্ন উইন্ড ট্রাইড ক্রেপ আপ অ্যালং দ্য স্যান্ড, বলছে পশ্চিমা জোয়ার হামাগুড়ি দেয় বালুতে। দ্যাট মিনস এখানে বলছে যে পশ্চিম দিক থেকে যে জোয়ারটা ধেয়ে ধেয়ে আসছে, ধীরে ধীরে বালুর উপরে উঠে এলো। জাস্ট আপনি কল্পনা করেন যে উত্তর দক্ষিণ দিকে একটা নদী আছে, এরকম করে একটা নদী আছে, তো এটাকে আমরা পশ্চিম ধরলাম। এদিক দিয়ে যখন বাতাসটা আসবে তখন নদীর ঢেউ বা ফেনাগুলোকে এদিকে আসতে পড়বে না? ক্লিয়ার? কল্পনা করতে পারছেন হ্যাঁ ঢেউগুলো? স্যার। সেটাই বলছে যে পশ্চিম দিকের জোয়ার ধীরে ধীরে বালুর উপর উঠে এলো। অ্যান্ড ও অ্যান্ড ও স্যান্ড, এবং বারবার বালুগুলোকে ছুঁই, বারবার বালুর উপরে আসে পড়ছে, হয়তো নদীর যে ঢেউটা সেটা বারবার এসে পড়ছে। অ্যান্ড রাউন্ড দ্য স্যান্ড, আর বালুর চারপাশ দিকে ঘিরে ঘিরে আসছে, এটা মানে চক্র আকারে ঘুরলো বালুর উপরে। মূলত এখানে নদীর ঢেউটাকেই বলা হচ্ছে অ্যাজ ফার অ্যাজ আই কুড সি, যতদূর চোখ যায় শুধু বালি আর পানি, বালি আর পানি, যেহেতু প্রচন্ড আর প্রলয়ঙ্করী ঝড় মনে করেন, ঠিক আছে, বালি আর পানির মিশ্রণে সেটা হয়তো উঠে গেছে। আপনাদের কখনো এরকম সিচুয়েশন হয়েছে, ঝড়ের মধ্যে পড়েছিলেন, কেউ কখনো পড়েছিলেন, এরকম অভিজ্ঞতা আছে? না স্যার। না? আচ্ছা, ঠিক আছে, থাকলে একটু ভালো হতো, যে আজকের এই কবিতাটা আমরা ভালো একটু বুঝতে পারতাম। তাহলে এরপরে যেটা বলছে যে চোখ যত দূরে যায়, অ্যাজ ফার অ্যাজ আই কুড সি, যত দূরে যায়, দ্য রোলিং মিস্ট কেম ডাউন অ্যান্ড হিট দ্য ল্যান্ড, ঘন কুয়াশায় নেমে এলো। এবং আহ, এখানে কুয়াশা তো ওই সময় উইন্টার না, তারপরও কুয়াশা কিভাবে বলা হচ্ছে, যেহেতু পানি এবং বালি মিশে একাকার হয়ে গেছে বাতাসের মধ্যে, সেটা আহ উড়ে যাচ্ছে, তো সেটা কুয়াশার মতো মনে হচ্ছে, ঘন কুয়াশা হয়ে গেল। এবং পুরো জমিন, আসমান জমিন বা আমরা যেখানে অবস্থান করছি সেটা ঢেকে গেল। অ্যান্ড নেভার হোম ক্যাম শি, আর মেরি কখনো ফিরল না। খুবই দ্রুত একটা, মানে খুব দ্রুতই এই কথাটা বললো। উনি কিন্তু এই লেখার মধ্যে এটা আরো অনেক দূরে বলতে পারতেন, যে আরো কিছু ঘটনা বর্ণনা করে তারপরে বলতে পারতেন, কিন্তু বলেননি। এরও হয়তো কোনো বিশেষ কারণ আছে, আমরা একটু সামনের দিকে পড়তে থাকি, তাহলে ক্লিয়ার হবে। তাহলে আমরা এখানে জানলাম যে একেবারে ঘন কুয়াশার মতো হয়ে গেছে আসমান জমিন, বা হচ্ছে যে ফাঁকা জায়গাটা আছে, কোনো কিছুই দেখা যাচ্ছে না। তারপরে হচ্ছে সর্বশেষে যেটা বললো যে মেরিয়ার ঘরে ফিরলো না, মানে
আর সে কোনোদিন ঘরে ফিরে আসেনি। তার মানে এখানে কি হয়েছে বলেন তো? মেরি কি হয়েছে? কই, স্যার বুঝিনি, একবার বলেন। মেরির কি হয়েছে? সে ঘরে আসলো না কেন? স্যার মনে হয় মরে গেছে। মনে হবে স্যার কেন? হ্যাঁ বলেন। ম্যারি হ্যাঁ, ডাইড বাট ডেড। হ্যাঁ ডেট। মেরি কনফার্ম হয়ে গেছে। ওকে তো বলে দিচ্ছে যে and never home came she, সে আর ঘরে ফিরে এলো না। তার মানে এই ঝড়ের কবলে পড়ে সে ঝড়ে মারা গেছে। এবং কিভাবে মারা গেছে সেটার বর্ণনা আমরা এই জায়গায় পাবো। ও is it or fish or floating here। এরপরে বলছে ও, এটা কি শৈবাল নাকি মাছ নাকি ভাসমান চুল? ওই যে আমরা শুরুতে যে দৃশ্যটা দেখলাম, এই জায়গাগুলোতে, এই দৃশ্যের মধ্যে কোনো একটা জায়গায় কবি দেখতে পাচ্ছে এটা কি শৈবাল নাকি হচ্ছে মাছ নাকি ভাসমান চুল, হোয়াইট হেয়ার, আর ট্রেস অফ গোল্ডেন হেয়ার, সোনালী চুলের এক বোঝা। That means আসলে চুল। এটা কার চুল বলেন তো? ম্যারি। স্যার মেরির। মেরির গোল্ডেন। হ্যাঁ, ঠিক আছে, মেরির। and sounded maidens hair, এক ডুবে যাওয়া কন্যার চুল। above the net at sea, সাগরের জলের উপরে ভাসছে। তাহলে এই চার লাইনে আমরা যে বিষয়টি পেলাম খেয়াল করি, এটা কি মানে কবি দেখতে পাচ্ছে এখন সমুদ্রের সৈকতে হয়তো বা, অথবা নদীর ধারে, বা যে কোনো একটা জায়গায়, যে এটা কি আগাছা নাকি মাছ নাকি ভাসমান কোনো চুল, এক বোঝা সোনালি। এটা একটা ডুবন্ত কন্যার চুল, সাগরের জালের উপর, সাগরের যে একেবারে প্রান্ত রয়েছে সেই জায়গাতে এই যে কবি দেখতে পাচ্ছেন। was never sun yet that shone so well among the stakes of tea, টি নদীর বাঁধের মাঝে এমন ঝলমলে স্যামন মাছ আগে কখনো দেখা যায়নি। আচ্ছা, আমরা কিন্তু স্যামন মাছ চিনি না, চিনি কি? এখানে যে মাছের কথাটা বলা হচ্ছে, কথা বলেন। না তা চিনি না। চিনি। তার মানে এখানে যেটা বলা হয়েছে এটা যদি আমরা ধরি এভাবে, স্যামন, এটা কি ডেড বডি অফ ম্যারি, ম্যারিড ডেড বডিটার কথা বলা হচ্ছে, যে সে ভেসে উঠছে বা নদীর ধারে পড়ে আছে, সেই জিনিসটি এখানে মূলত বলা হচ্ছে। তাহলে আমরা যদি একটু রিপিট করে আসি এই পুরো প্যারাটি, সেটা হচ্ছে যে একজন জেলে বা নাবিক সমুদ্রে কিছু একটা দেখতে পায়। তাহলে এই জেলে বা নাবিক হতে পারে কবি নিজে, বা তিনি হয়তো আহ শুনেছেন, এটা হতে পারে। যা হয়তো ছিল মেরির চুল। এটি মৃত্যুর মর্মান্তিক চিত্র ফুটায় তোলে, যে কত নিদারুণ ভাবে তার মৃত্যু হয়েছে ঝড়ের সাথে পাঞ্জা ধরতে গিয়ে। এটাই। এরপরে যেটা দেখলাম, চুল এত উজ্জ্বল ছিল যে তাকে সেমন মাছ মনে হচ্ছিল। এটি মেয়ের সৌন্দর্য ও তার অনাকাঙ্ক্ষিত মৃত্যুর দিক। সেমন মাছ, বুঝতে পেরেছেন? এরপরে আসেন রোড হার ইন এ ক্রোজ, দ্য রোলিং ফর্ম, তারা তাকে ফেরত আনলো ঢেউয়ের ফেনার ভেতর। দ্যাট মিনস যেহেতু পানির মধ্যে ভেসে ছিল বা হচ্ছে কিছুটা দূরে ছিল, সেই জন্য ওই ফেনা সহ তাকে তুলে নিয়ে আসলো, বা নৌকায় তুলে নিয়ে আসলো ফেনার মাছ দিয়ে। দ্য ক্রুয়েল কাউলিং ফর্ম, নিষ্ঠুর ধীরে আগত ফেনায়। দ্যাট মিনস ওই ফেনাটাকে নিষ্ঠুর বলা হচ্ছে, যে ফেনাটাই হয়তো বা তাকে মেরে ফেলেছে। বা ওটার মধ্যে কিন্তু একটা মানুষ যখন ডুবে যায় তখন কিন্তু প্রাণপণের চেষ্টা করে না, হামাগুড়ি দেয়। এগুলো আপনারা হয়তো নিউজ টিউজ তো দেখেন না, একটু যদি নিউজ দেখেন ভালো করে দেখবেন যে হচ্ছে কিভাবে নিশ্চিত হয় যে সে পানিতে ডুবে মারা গেছে একটা ছেলে বা মেয়ে। দেখবেন যে পায়ের আঙ্গুলে, হাতের আঙ্গুলে আঁচড় থাকবে, বুঝতে পারছেন? কারণ সে প্রাণপণ চেষ্টা করে, ঘাস ছিঁড়বে, যেখানে তার হাতটা আটকে যাবে, ছিঁড়ে যাবে, তারপরে তো সে মৃত্যুবরণটা করে নিশ্চিত। সেও তো ফেনার সাথে হামাগুড়ি দিয়েছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে, কিন্তু নিষ্ঠুর ফেনা তাকে কিন্তু, সে ফেনার ভিতরেই ছিল, সেখান থেকে বের হতে পারেনি। ক্রুয়েল হাংরি ফর্ম, এখানে বলা হচ্ছে যে ওই যে ফেনা যেটা ছিল, যে ফেনাটার মধ্যে ডুবে গিয়েছে বা নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল, এটাকে বলা হচ্ছে নিষ্ঠুর, ক্রুয়েল হাংরি ফর্ম। সে খুব ক্ষুধার্ত ছিল ওই ফেনাটা,
সে মানুষ খাবে। টু হার গ্রেভ বিসাইড দ্য সি, সমুদ্রের ধারে তার কবরের দিকে। মূলত মেরির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হ্যানার বর্ণনা তার মৃত্যু এবং প্রকৃতির নিষ্ঠুরতা প্রকাশ করেছে এই জায়গাটাতে। সে কত কষ্ট পেয়ে কিভাবে মৃত্যুবরণ করেছে আমাদের মেরি। তার সমাধিটাও কিন্তু সেখানেই করা হয়েছিল, নদীর পাশে। সেটাই বলছে আমাদের, থ্রু হার গ্রেভ বিসাইড দ্য সি, সমুদ্রের পাশে তাকে সমাধি করা হচ্ছে। বাট স্টিল দ্য বোটম্যান হেয়ার হার কল দ্য ক্যাটার। তবু আজও মাঝিরা তার পশুগুলোকে ডাকতে শুনে। এখনো মানুষের মাঝের মধ্যে গুনগুন করে, গুঞ্জন করে, বা ওদিক দিয়ে যারাই যায় তারাই শুনতে পায় মেরি ডাকছে, সে পশুদের ডাকছে ফিরে আসার জন্য। অ্যাক্রস দ্য স্যান্ডস অফ টি, টি নদীর বালুচরের উপর দিয়ে। যখনই যেখানে মূলত হচ্ছে মৃত্যুবরণ করেছিল মেরি, সেখানে যখন মাছিরা যায় বা বোটগুলোরা যায়, তখন তারা শুনতে পায় যেন মেরি তার পশুগুলোকে ডাকছে যে তোমরা ফিরে এসো, চলো ঘুরে যাই। মূলত মেরির আত্মা এখনো যেন সেই বালুচরে ঘুরে বেড়ায়। তার স্মৃতি, কণ্ঠস্বর কিংবা আহ্বান এখনো বাতাসে ভেসে বেড়ায়। এটা অনুভূত হচ্ছে আমাদের সাধারণ পাঠকদের কাছে, অনুভূত হচ্ছে যারা নদীর পাড়ে যাচ্ছে, ওইটি নদীর পাড়ে যে মাঝিরা যাচ্ছে, তাদের কাছে মনে হচ্ছে যে এখন আমরা গেলে কান পাতলে শুনতে পাই মেরি আর্তনাদ, মেরির চিৎকার। মেরি তার যে দায়িত্বে অটল ছিল, এত ঝড় বৃষ্টির মধ্যেও সে কিন্তু তার দায়িত্ব পালন করার জন্য পশুপালকে ডাকতে গিয়েছিল। যদিও শঙ্কা ছিল মৃত্যু ভয়ের, তারপর সে গিয়েছিল এবং শেষ পর্যন্ত সে কিন্তু ওই জায়গাটাতে পৌঁছেছে এবং ডাকার চেষ্টা করেছে, কিন্তু সে আর নিজেকেও রক্ষা করতে পারেননি। এই যে প্রলাপ বিলাপ বা হচ্ছে আর্তনাদ গুলো এখনো মনে হয় ওখানকার আকাশে বাতাসে আহাজারি হয়ে আসছে। এটা কবির কাছে মনে হচ্ছে, অথবা ওখানে যারা মাঝিরা আছে তাদের কাছে মনে হচ্ছে। এই কবিতার রচয়িতা, যিনি প্রকৃতি এবং মানবিক আবেগ নিয়ে অত্যন্ত সংবেদনশীল কবিতা লিখতেন সবসময়। আমরা যদি সার সংক্ষেপ করি খুব ছোট করে কবিতাটার বিষয়ে, এটি একটি করুণ আবেগপ্রবণ কবিতা, যেখানে প্রকৃতির নির্মমতার কাছে এক তরুণী মেরির জীবন হারিয়ে যায়। শেষ পর্যন্ত তার কণ্ঠস্বরে এক ভৌতিক প্রতিধ্বনি রয়ে যায়, যা আমাদের মনে এক চিরস্থায়ী দাগ ফেলে দেয়। মূলত মেরির যে কনভারসেশনটা ছিল বা তার যে আর্তনাদটা ছিল, সেটা এখনো আমাদের মনে কিন্তু একটা দাগ কেটে যায়। আমরা যারা এই পাঠক, এই সময়ে এসেও 100 প্রায় 150 বছরের কাছাকাছি সময়ে পরে এসেও এই কবিতাটি পড়লাম, আমাদের কাছে হয়তো মনে হবে যে এখনো মেরির সে ডাকটা হয়তো আমরা শুনতে পাচ্ছি। সে যখন মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিল, ফেনার সাথে লড়াই করছিল, সংগ্রাম করছিল, তখন তার কতটাই কষ্ট হচ্ছিল, সেটা যদি আমরা একটু অনুধাবন করতে পারি, একটু আঁচ করতে পারি, তাহলে কিন্তু কবিতার লেখনীতে সার্থক এবং সার্থক ভাবে হবেন, সার্থক হবেন। ওকে, ঠিক আছে, বুঝা গেছে আমাদের আজকের দ্য সেন্স অফ ডি কবিতাটি পড়ার মাধ্যমে। ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ স্যার। ওকে, যেহেতু আমাদের আলোচনাটা একটু ভিন্ন রকম ছিল, সেন্সিটিভ আবেগপ্রবণ, সো প্রশ্নগুলোতে আজকে আমরা কোনোভাবে টাচ করব না, কথা বলবো না। আমরা পরবর্তীতে প্রশ্নগুলো নিয়ে কাজ করব। এখন আমার প্রসঙ্গ থাকবে আপনাদের কাছে, যারা আমরা কবিতাটা পড়লাম, আপনাদের কেমন লেগেছে? এখন বলবেন ভালো লেগেছে, এটা আসলে উত্তর না। উত্তরটা একটু বিস্তারিত ভাবে বলাটা আমি প্রাসঙ্গিক মনে করছি। ওকে, শুরুতে ঐশ্বর্য বলেন তো আমাদের আজকের যে কবিতাটা পড়লাম এর গল্পটা, সার্বিক বিষয় আপনার কাছে কেমন লেগেছে? ফিডব্যাক স্যার সেশন। স্যার একটা দুঃখ ঘন পরিবেশের মধ্যে ছিলাম, এত সময় গল্পের মধ্যে ঢুকে গিয়েছিলাম। ভেরি গুড। মানে পুরো জিনিসটাই একটা হয়তো আপনাদের এইজের হতে পারে, বা আপনাদের থেকে ছোট হতে পারে, একটু বড় হতে পারে। একটা মানুষ যখন চলে যায় তখন কতটা তার কষ্ট অনুভূত হয়েছিল, সেটা কিন্তু আমরা এরকম একটি কবিতায় মধ্যে দিয়ে বুঝতে পারি। এবং এই কবিতাটাই যদি আমি তো জাস্ট ট্রান্সলেট করেছি, আসলে ট্রান্সলেট করাটা, এই যে আপনাদের যে আমি বাংলা বলে দেই না, এটা হচ্ছে অনেকটা কিরকম জানেন, এটাকে রবীন্দ্রনাথ বলেছেন যে ধরেন একটা আপনার গাভী আছে, বুঝতে পারছেন, গাভীর বাছুর হয়েছে,
এই বাছুরটা কি করেছে, যেদিন হয়েছে সেই দিনে মারা গিয়েছে। তো এখন গাভীর বাতে তো দুধ জমা হয়েছে তার বাছুরকে খাওয়ানোর জন্য, ঠিক আছে, কিন্তু বাছুর তো মারা গিয়েছে। তাহলে গাভী তো এদিকে অস্থির হয়ে যাচ্ছে, তাকে দুগ্ধপান করাতে পারছে না। তাহলে আবার গাভীর কাছে এমনি নর্মাল মানুষ গিয়ে যে দহন করাবে, দুধ দহন করাবে, তাও সেটা সম্ভব হয় না ওই মুহূর্তে। তখন আমরা কি করি, আমাদের গ্রামীণ একটা প্রচলন আছে, সেটি হচ্ছে যে ওই বাছুরের চামড়াটা আলাদা করে ফেলা হয়। বাছুরটাকে পরবর্তীতে চামড়াটা নিয়ে একটা মাটির কোনো কিছু ঢিপি বা উঁচু জায়গার উপরে সেই চামড়াটা দিয়ে একটা শেপ দিয়ে দেওয়া হয় বাছুরের মতো, যে এটা বাছুর, ঠিক আছে। তারপর গাভীর পাশে রাখা হয়, তখন গাভীটাকে দুধ দহন করানো সম্ভব হয়। এখানে কি আসল জিনিসটা আছে নাকি ছলনা আছে? বলেন, আমরা যে গাভীর দুধ দহন করাচ্ছি এটা কি আসল জিনিস ওই নকল বাছুরটাকে দিয়ে, নাকি সেটা ছলনা আছে? বলেন। চলো না। জি স্যার। ফারাবি, গরু চিনেন? গরু দেখেছেন কখনো? গাভী দেখেছেন? হ্যাঁ স্যার, গরু জানি। আমি কি বললাম মানে এতক্ষণ? খাওয়া মানে গরু, গরু আমি অনেক দেখেছি। আমার দাদুর বাড়ি তো গ্রামেই। হ্যাঁ। গরু চিনি, ওকে, ষাঁড় গুড, চিনি, ভেরি গুড। চিনি। আচ্ছা, এখানে আমরা সরাসরি রিয়েল বাছুর দিয়ে কিন্তু ওই গাভীর দুধ দহন করাতে পারিনি। আমাদেরকে ভিন্ন একটা পন্থা অবলম্বন করতে হয়েছে, যেটা আসল না কিন্তু ছলনা আছে এর মধ্যে। কিন্তু এটা দিয়েও আমাদের কাজ হয়ে গেছে। আমরা যখন কোনো কবিতার, কোনো গল্পের বাংলা ট্রান্সলেশন করি, সেটা আসলে সেরকম হয়। আসল রস থাকে না সেখানে, সেখানে খালি ছলনাই থাকে। সেটা দিয়েও কিছুটা পার পেয়ে যায়। যেমন গাভীর দুধ তো দহন করানো যাচ্ছে, সেইভাবে কবিতাটার যে আমি এতক্ষণ বাংলা বললাম, আসলে বাংলা বলাটা একেবারেই ঠিক হয়নি। ওই গাভীর দহন করার মতোই ঘটনা ঘটেছে, যে কাজটা হয়েছে, আপনারা কবিতাটা বুঝেছেন, আসলে এখানে ছলনা ছিল। ক্লিয়ার সবারই কাছে? হ্যাঁ স্যার। হুম। জি স্যার। হ্যাঁ, তাহলে এখন আমাদের কবিতার বিষয়গুলো, বা বিশেষ করে কবিতার বিষয়গুলো ওইভাবে ইংরেজি দিয়ে যদি ভালো বোঝা যায় তাহলে সবচেয়ে বেশি বেটার হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে কবিতা নিয়ে কথা বলছে কে? ঐশ্বর্য বলেছে। ফারাবি বলেন, কবিতাটা সম্পর্কে আপনি যা বুঝেছেন, যা জেনেছেন বলেন। হ্যাঁ স্যার, কবিতাটা পড়ে আমি বুঝেছি যে মেরি নামের ওই মেয়েটা হচ্ছে গিয়ে গরুদের, হ্যাঁ গরুদের আনতে গিয়েছিল। তবে ঝড় বৃষ্টিতে হচ্ছে গিয়ে ঘূর্ণিঝড়ে সে উড়ে গিয়ে এ, পানি, গাছের ডালে বসেছে। না স্যার। আচ্ছা, বলেন তারপর। আমার স্যার ঝড়ে সে, ঝড়ে তো মানুষ স্যার উড়ে যায়, ঝড়ের মধ্যে পড়ে সে হচ্ছে পানিতে ডুবে গেছে, আর পানিতে পড়ে সে মারা গেল। মারা গিয়েছে, তো হ্যাঁ। তার আর তার সোনা, সোনার চুল দেখা গেল। সোনালি, হ্যাঁ। সোনালি চুল, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, যখন আমরা প্রথম জানলাম যে তার বীভৎস বিষয়গুলো বর্ণনা করা হচ্ছে, বা এই যে শেষে যখন আমরা বর্ণনা করলাম, তখন আপনার অনুভূতিটা কেমন ছিল ফারাবি? তার অনুভূতিটা আমার খুব কষ্টজনক ছিল। কারণ হচ্ছে কি, ম্যারিড এভাবে চলে যাওয়ায় তার পরিবারের অনেকেই ভেঙে পড়েছে। আচ্ছা, পরিবারের কথা এখানে ছিল না, আপনার কি এরকম অনুভূতিটা ছিল সেটা আমি জানতে চাচ্ছি। হ্যাঁ স্যার, আমার অনুভূতি অনেক কষ্টজনক যে ম্যারি এভাবে একটা ঝড়ে এর মধ্যে পড়ে পানিতে মারা গেল, এবং তারপর হচ্ছে মারা গেল। তার কোনো এটা ঠিক হয়নি, এই, তাই না? এটা অনেক দুঃখজনক, একদম বিয়োগান্তক। নয়, হ্যাঁ, এই ট্রাজেডি একটা ঘটনা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনার অনুভূতির জন্য। আমি যখন আপনাদের পড়াচ্ছিলাম, যে ওই এখনো জেলেরা যখন ডি নদীর পাশে যায় বা ওই জায়গাটাতে যায়, তখন হচ্ছে তারা মেরির ধ্বনি প্রতিধ্বনি শুনতে পায়, যে সে আর্তনাদ করছে বা গরুগুলোকে ডাকছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি এলেন যখন পড়ছিলাম, তখন আমার শরীরের প্রত্যেকটা লোম খাড়া হয়ে গিয়েছিল। এই কয়েক মিনিট আগের ঘটনা আমি যখন পড়ছিলাম, মানে আমি দেখলাম যে আমার শরীরে করে শিহরিত হয়ে গেছে।
বুঝতে পারছেন? আপনারা যদি একটু পড়ালেখাগুলোর ভিতরে ঢুকতে পারেন, দেখবেন প্রত্যেকটা জায়গায় এরকম অনুভূতি আপনি বা ফিল আপনি পাবেন, বেটার ফিল পাবেন। বুঝতে পেরেছেন? এটা আমার নিজের অনুভূতি, আমি শেয়ার করলাম। আর এখন দুঃখের কোনো ঘটনা পড়ছে, আপনাকে ব্যথিত হতে হবে। আনন্দের কোনো ঘটনা পড়ছে, আপনাকে আনন্দিত হতে হবে। ফানি কোনো টপিক পড়ছে, আপনাকে ফান করতে হবে। যদি সেটা সময় মতো, যেটা প্রয়োজন সেটা যদি করতে না পারেন, দেখবেন ইউ আর নট সোশ্যাল, আপনি সামাজিকভাবে অনেকটা পিছিয়ে আছেন। ওভারঅল মেসেজ এটা সবারই জন্য। ওকে, এরপরে হচ্ছে আমরা চলে যাব অরণ্যের কাছে। অরণ্য কি আছে? আর এই কবিতাগুলো থেকে একটু বুঝে পড়বেন আর বারবার একটু রিড আউট করবেন, ঠিক আছে? জোরে জোরে পড়বেন। আর ওই বাংলা বোঝার দরকার নাই, আপনি খালি পড়েন পড়েন, রিড আউট করেন। দেখবেন অটোমেটিক আপনার মনের মধ্যে একটা ছবি, একটা গল্প যখন প্রবেশ করবে, ওই একটা ছবি একটা গল্প দিয়ে এখান থেকে যে প্রশ্নই করুক না কেন আপনাকে লিখতে হবে। আমরাও ওইভাবে পড়তাম, আপনাদেরকেও এখন এভাবেই পড়তে হবে। যে সকল শিক্ষার্থীরা এতক্ষণ আমাদের সাথে আজকের এই ক্লাসটি উপভোগ করেছেন বা আলোচনাটি শুনেছেন শুরু থেকে শেষ পর্যন্ত, আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমরা আমাদের শিক্ষার্থীদের বোঝার স্বার্থে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রত্যেকটি বিষয় আলোচনা করার চেষ্টা করেছি। সেই বিষয়গুলো আপনাদের কেমন লেগেছে, আপনাদের মতের সাথে মিলে যাচ্ছে কিনা, যদি না মিলে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। কারণ কবিতা যখন আমরা পড়ি, প্রত্যেকের পড়ার ধরন যে একই হবে তা কিন্তু না। এটা টেক্সট না যে হচ্ছে অনুবাদ করলে বা এমনি আলোচনা করলে প্রত্যেকের লাইনটা একই হয়ে যাবে। সেক্ষেত্রে এই ক্ষেত্রে কোনো প্রকার ভুল ত্রুটি থাকলে বা আপনাদের কোনো জায়গায় অসহনীয় মনে হলে বা একটু আলাদা মনে হলে সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের যেহেতু অনেকগুলো কবিতা আছে, সে কবিতাগুলো সুন্দর করে প্রস্তুতি নেন। এই প্রত্যাশায় আপনাদের আগামী দিনগুলো বা লিটারেচারের এই অধ্যায়টি আরেকটু ভালো হোক, আপনারা ভালো করে বুঝেন, নিজে থেকে উত্তরগুলো লিখতে পারেন, সে প্রত্যাশায় আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করছি। ইফ দ্য ভিডিও ইজ হেল্পফুল ফর ইউ, ইউ মাস্ট সাবস্ক্রাইব শোভন অনলাইন ইংলিশ স্কুল and press the bell icon to get more updates. আল্লাহ হাফেজ।